আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা শাসনে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পে অসন্তুষ্ট। পাকিস্তানের ৩ বাহিনীর প্রধান হলেন আসিম মুনির। ক্ষমতার সর্বোচ্চ শিখরে সেনাপ্রধান। বিহারে এনডিএর ঝড়ো বিজয়, এবার মোদির নজর বাংলায়। লেবাননের ভেতরে দেয়াল বানাচ্ছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন কাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীনসহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে, যার ফলে শাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। টিআরটি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের বিকল্প আরেকটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের এক মুখপত্র বৃহস্পতিবার বলেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে বিভ্রান্তি তৈরি করার যে কোনো চেষ্টা গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর, বাস্তব ও পুরোপুরি এড়ানো অসম্ভব এমন পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে এ কারণে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠায়। এর ভাষা ও বিষয়বস্তু নিয়ে এখনও আলোচনা চলছে। বার্তা সংস্থা এএফপির পাওয়া খসড়া অনুযায়ী এই প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো বোর্ড অফ পিস বা শান্তি পরিষদকে ২০২৭ সালের শেষ পর্যন্ত ২ বছরের ম্যান্ডেট দেওয়ার কথা রয়েছে। এই পরিষদের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। খসড়ায় আরও বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলো একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করবে। এই বাহিনী গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে কাজ করবে, বেসামরিক মানুষকে রক্ষা করবে এবং মানবিক করিডরগুলোকে নিরাপদ রাখবে। রাশিয়ার নোটে বলা হয়েছে, আমাদের খসড়ার উদ্দেশ্য হল জাতিসংঘকে এমন একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য ও ঐক্যমত্যবদ্ধ অবস্থান নির্ধারণে সক্ষম করা যা স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এই হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এক জরিপে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। খবর আল জাজিরার। গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২%। নভেম্বর নাগাদ এই হার বেড়ে ৫৮% পৌঁছেছে। অন্যদিকে তাকে সমর্থন করেন এমন মানুষের হার প্রায় ৪০% স্থিতিশীল রয়েছে, যা মে মাসের সমান। চলতি মাসে ৬ দিন ধরে অনলাইনে জরিপটি চালানো হয়। জরিপের অংশ হিসাবে দেশজুড়ে ১,২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শীর্ষ রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়েছিল। জরিপে দেখা যায়, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি। চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। নিজেদের ডেমোক্রেটিক পার্টি সদস্য হিসেবে পরিচয় দেওয়া প্রায় ৪৪% নিবন্ধিত ভোটার বলেন, তারা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। আর রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬%। প্রায় ৭৯% ডেমোক্র্যাট বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিতে পারলে তাদের আক্ষেপ থাকবে, আর রিপাবলিকানদের মধ্যে এমনটা ভাবেন ৬৮% ভোটার। আগামী বছর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং ১০০ সদস্য বিশিষ্ট সেনেটের ৩৫টি আসনে নির্বাচন হবে। বর্তমানে কংগ্রেসের ২ কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সম্প্রতি ভার্জিনিয়া, নিউজার্সি এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। এসব নির্বাচনের ফলাফল ডেমোক্রেটদের মধ্যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সংসদে গত বুধবার বিতর্কিত ২৭তম সংশোধনী বিল পাশ হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার ১৩ নভেম্বর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের মেয়াদ নতুন করে ৫ বছর বাড়ল। চাইলে মেয়াদ শেষের পরও আবার নতুন করে আরও ৫ বছরের মেয়াদ বাড়াতে পারবেন। একই সঙ্গে তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএস পদেও উন্নীত করা হয়েছে। অর্থাৎ শুধু সেনাবাহিনী নয়,
কার্যত দেশটির নৌ ও বিমান বাহিনীরও প্রধান তিনি। দেয়া হয়েছে আজীবন দায়মুক্তি। সব মিলিয়ে রাতারাতি ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন দেশটির সেনাপ্রধান। সংকুচিত হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা। আরব নিউজ। সেনাপ্রধান মুনিরের ৩ বছরের মূল মেয়াদ শেষ হওয়ার কথা ২৭ নভেম্বর। তবে গত বছর সেনাবাহিনীর শীর্ষ পদের মেয়াদ ৩ থেকে ৫ বছর করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। ২৭ নভেম্বর তার ৩ বছরের মেয়াদ শেষ হতেই বর্ধিত নতুন ওই ৫ বছর মেয়াদ শুরু হবে। নতুন সংশোধনী বিচার বিভাগ ও সামরিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। মুনির এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছেন। সংশোধনী অনুযায়ী ফিল্ড মার্শালের মেয়াদ শেষ হলেও পদমর্যাদা বহাল থাকবে এবং আজীবন ফৌজদারি মামলার দায় থেকে অব্যাহতি পাবেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আইনটিতে সই করেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে পাকিস্তান আর্মি অ্যাক্ট সংশোধনী ২০২৫, পাকিস্তান এয়ারফোর্স সংশোধনী ২০২৫ ও পাকিস্তান নেভি সংশোধনী ২০২৫ উপস্থাপন করেন এবং এগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। আইনমন্ত্রী আজম নাজির তার সংসদে পাকিস্তান আর্মি অ্যাক্ট সংশোধন পেশ করেন। এতে মুনির আরও ৫ বছর সেনাপ্রধান ও সিডিএস হিসেবে থাকবেন। তার নতুন মেয়াদ শেষ হবে নভেম্বর ২০৩০ সালে। ফলে ২০২২ সালে নিয়োগ পাওয়া মুনির মোট ৮ বছর দায়িত্ব পালন করবেন। নতুন আইনে বলা হয়েছে ২০৩০ সালে মেয়াদ শেষ হলে তিনি আরও ৫ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারেন। এর আগেও বেসরকারি সরকারগুলো সেনাপ্রধানদের মেয়াদ বাড়িয়েছে। সংশোধনীর আরেকটি বড় দিক হল চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি বা সিজেসিএসসি পদটি বাতিল। বর্তমান সিজেসিএসসি শাহের শামশাদ মির্জা অবসর নিলেই পোস্টটি তুলে দেওয়া হবে। আইনমন্ত্রী তারার জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে সিডিএস নিয়োগ দেবে সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিবর্তনকে জাতীয় ঐক্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। নতুন এই সংস্কারের ফলে সংবিধান সংক্রান্ত মামলাগুলো সুপ্রিম কোর্টের হাত থেকে ফেডারেল সাংবিধানিক আদালতে চলে যাবে। এ ঘটনায় পাকিস্তান সুপ্রিম কোর্টের ২ বিচারপতি মনসুর আলী শাহ ও আথার মিনহালা পদত্যাগ করেছেন। এরপর শুক্রবার প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন আমিন উদ্দিন খান। এই বিষয়ে সংবিধানবিদ আসাদ রহিম খান বলেন, বিচার ব্যবস্থার উপর এমন আঘাত শতবর্ষে দেখা যায়নি। অন্যদিকে আইনজীবী মির্জা মৌজ বেগের ভাষায় এই সংশোধনী স্বাধীন বিচার ব্যবস্থার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘ সময় ধরে অভ্যুত্থানপ্রবণ দেশ। এখন যদিও নির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় আছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী ক্ষমতার মূল জায়গাগুলোয় আরও শক্ত অবস্থানে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক জাহিদ হোসেন বলেন, নতুন সংশোধনী সেনাপ্রধানকে ব্যাপক ক্ষমতা দিয়েছে। তার ভাষায় এ পদ এখন পুরোপুরি অজবাবদিহির পর্যায়ে। পদধিকারী ব্যক্তি কার্যত যে কোনো কিছু করেও দায়মুক্ত থাকতে পারেন। ২ ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। পূর্ব পশ্চিম সীমান্ত ২ ফ্রন্টে পাকিস্তান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই দাবি করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, আমরা প্রস্তুত। আমরা পূর্ব ও পশ্চিম সীমান্তে লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আমাদের আল্লাহ সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডেও তিনি আমাদের সাহায্য করবেন। বিহার বিধানসভা নির্বাচনের গণনা শেষের আগেই স্পষ্ট হয়ে গেছে বিজেপি-জেডিইউ জোট এনডিএ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে। সর্বশেষ সরকারি ট্রেন্ড অনুযায়ী ২৪৩ আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে এগিয়ে আর মহাজোট মাত্র ৩৫টি আসনে লড়াই ধরে রেখেছে। বিজেপি ৯০ আসনে, জেডিইউ ৮৪, লোজপা রামবিলাস ১৯ আর হাম ও আরএলএম ৪টি করে আসনে এগিয়ে। অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি মাত্র ২৬টি আসনে এগিয়ে, কংগ্রেস ৫, সিপিআইএম ও সিপিআই-এমএল মাত্র ১টি করে আসনে, যা ২০২০ সালের তুলনায় ভয়াবহ ভরাডুবি। রঘুপুরে তেজস্বী জিতলেও লড়াই হয়েছে টানটান। রাজনৈতিক সমীকরণে বহু জল্পনা জাগানো প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি পুরোপুরি ব্যর্থ, তারা এমনকি নোটার থেকেও কম ভোট পেয়েছে। উল্টোদিকে সীমাঞ্চলের মুসলিম ভোটের জোরে ওয়েসির এআইএম-আইএম ৬টি আসনে এগিয়ে চমক দেখিয়েছে। দিনভর উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিছু দল এমওয়াই তুষ্টিকরণে ভরসা করত, কিন্তু আজকের জয় নতুন এমওয়াই, মহিলা ও যুব এই দুটি শ্রেণীর ভোটে গড়া।
পাশাপাশি তার প্রতীকী মন্তব্য, বিহার থেকে গঙ্গা যেমন বাংলায় যায় তেমনি বিহার আজ বাংলার পরিবর্তনের পথ দেখালো, রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে নারী ভোটের রেকর্ড অংশগ্রহণ, জেডিইউ বিজেপির সামাজিক সমীকরণ ও নীতিশ মোদীর জনপ্রিয়তাই এনডিএকে ল্যান্ডস্লাইড জয়ে পৌঁছে দিয়েছে। ফল যাই হোক, এই বিপুল ব্যবধান স্পষ্ট করে দিল বিহারে এনডিএর দাপট অটুট, আর মহাজোটের সামনে পথ আরও কঠিন। এখন নজর একটাই, বিহারের জয়ের স্রোত কি এবার বাংলার দিকে বইবে? হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অজুহাতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। প্রতিবেশী দেশটির প্রায় 5টি পাহাড়ি এলাকাও দখলে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মাঝেই জাতিসংঘ জানিয়েছে লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে দখলদার রাষ্ট্রটি। শুক্রবার 14 নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছেন ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ কর্তৃক ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল পরিদর্শন করে। জরিপে নিশ্চিত করা হয় দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা বলছে, এর ফলে 4000 বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে। ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।